বন্ধুরা, অজানাকে জানা ও নতুন কিছু দেখার কৌতূহল নিয়ে পাড়ি দিলাম এক নতুন যাত্রাপথে। আর আজ যে জায়গাটা যাচ্ছি সেটা শুধু গল্পেই শুনেছি, ছবিতে দেখেছি, কিন্তু দেখার সৌভাগ্য এই প্রথমবার। তার জন্যে আমি যাত্রা শুরু করলাম শালিমার থেকে 3:15 করমণ্ডল এক্সপ্রেসে। প্রথমে যাচ্ছি চেন্নাই, তারপর সেখান থেকে 8:55 আলিপুরজা এক্সপ্রেসে আমি রওনা দেব আমার সেই অজানা অদেখা স্বপ্নের দেশ কেরালা, যাকে বলা হয় গডস ওন কান্ট্রি। কেরালা শব্দের অর্থ কেরা, মালায়ালাম ভাষায়, যার অর্থ নারকেল গাছ, এবং আলাম শব্দের অর্থ হচ্ছে ভূমি বা দেশ। এই শব্দ দুটি মিলিয়ে কেরালাকে নারকেলের দেশই বলা হয়, কারণ এখানে প্রচুর নারকেল গাছ আছে, তাই একে নারকেলের দেশ বলা হয়। আর কেরালা ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলীয় রাজ্য। কেরালার রাজ্য ভাষা হচ্ছে মালায়ালাম ভাষা। ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলীয় আরব সাগরের তীরে পাহাড়, ঝর্ণা ও প্রকৃতির অপরূপ সাজে সুসজ্জিত এই কেরল রাজ্যটি। কেরলের রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম, এক কথায় ত্রিবেন্দ্রম। আমি আছি এখন করমণ্ডল এক্সপ্রেসে এসি 3টার কোচ নাম্বার B2-তে। পরের দিন বিকালে আমরা চেন্নাই স্টেশনে এসে পৌঁছালাম। আর এই হচ্ছে স্টেশনের ভেতর ওয়েটিং রুম, বেশ বড় ওয়েটিং রুমটা। আর যেহেতু আমরা গ্রুপে গেছিলাম, তাই আমরা সবাই মিলে পরের ট্রেনের জন্য এখানে বসে অপেক্ষা করতে লাগলাম। বন্ধুরা, ওয়েটিং রুমে বসে একটা জিনিস লক্ষ্য করলাম, আমাদের কলকাতায় পাখাগুলো যেরকম মুখগুলো নিচের দিকে করা থাকে, এখানে দেখুন স্ট্যান্ডের ওপর পাখার মুখগুলো ওপর দিকে করা আছে, একদম নতুনত্ব জিনিস। গুড ইভিনিং ফ্রেন্ডস, আর ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আমি কাকুলি, আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা ব্লগ। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার চেন্নাই সেন্ট্রাল স্টেশনে। আর এর চারপাশে ভিউটা দেখুন, সন্ধ্যে নামছে, কি অপূর্ব ভিউটা দেখুন। তো এতক্ষণে তো আপনারা জেনেই গেছেন আমার ভ্রমণটা আজকে কোথায়, মানে ঠিক কোন জায়গায় আমি ভ্রমণ করতে যাচ্ছি। তো চলুন রাখছি, সমস্ত ভ্রমণটা আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকবেন, দেখতে থাকবেন। আমাদের পরবর্তী ট্রেনটা দিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে, আর সেদিকে এখন রওনা হলাম। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাকে আপনারা আবারও ট্রেনে দেখছেন। আর ট্রেনটা কিন্তু কালকে আমি চেঞ্জ করেছি। কালকে এসেছি আমি করমণ্ডল এক্সপ্রেসে, নেমেছি চেন্নাই সেন্ট্রাল স্টেশনে। আর সেখান থেকে রাত্রি 8:55 আলিপুরজা এক্সপ্রেস ধরে আমি এখন রওনা দিচ্ছি আমার গন্তব্যে। এখন আমি যাচ্ছি কেরালা, নামবো হচ্ছে এর্নাকুলাম স্টেশন, টাউন স্টেশনে। তো চলুন, এখনও তো আমার ট্রেন জার্নি চলছে। আমি আমার গন্তব্যে নামি, সেখানে গিয়ে বাদবাকি আমার কেরালা ভ্রমণ সত্যিই আপনাদের সাথে শেয়ার করবো। আমি তো নেমে গেছি আমার গন্তব্যে এর্নাকুলাম স্টেশনে। এই হচ্ছে আমার ট্রেন। চলুন, বাকিটা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো ট্রেন থেকে নেমে হোটেলে যাওয়ার আগে একটু চা খেয়ে নিলাম। তো বন্ধুরা, চলে এসেছি, দুপুরে লাঞ্চ করতে এসেছি। দেখুন, সমৃদ্ধি কোচি এই রেস্টুরেন্টে ফুড হাব, এটা কিন্তু 24 ঘন্টাই খোলা থাকে। আর চলুন ভেতরে গিয়ে দেখি আমরা আজকে লাঞ্চে কী নিয়েছি, সেটাও আপনাদের দেখাই। এটা কিন্তু কাউন্টার, এখানে কিন্তু মানে আপনি যা খাবার নেবেন সেটা কিন্তু এখান থেকে বুক হবে। আর এই হচ্ছে চাট, খাবারের চাট। আপনি যেরকম খাবার নেবেন এখান থেকে দেখে নিয়ে আপনি বুক করতে পারবেন। যে কাউন্টারগুলো দেখছেন, এই কাউন্টারে কিন্তু সমস্ত খাবার রাখা আছে। আপনি যে বাইরে অর্ডার দিলেন খাবারের, তার স্লিপটা কিন্তু আপনাকে এখানে এনে দেখাতে হবে, এবং এখান থেকেই কিন্তু আপনাকে খাবার দেওয়া হবে। এই যে সবাই খাবার নিচ্ছে দেখতে পাচ্ছেন স্লিপ দেখিয়ে। আর তার সাথে রেস্টুরেন্টের ভেতরটা দেখুন, বেশ অনেকটা বড় জায়গায় নিয়ে এবং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। তবে এখানে কিন্তু একটা ব্যাপার আছে, এখানে খাবারটা কিন্তু মানে সেলফ সার্ভিস, নিজের খাবার নিজেকেই নিতে হবে। যেমন এই দাদাকে দেখছেন, এই দাদা আমাদের সঙ্গে গেছিলেন, আর আমার ছেলে নিজের খাবার নিজেই নিয়ে যাচ্ছে, এটাই কিন্তু এখানে ব্যাপার। তো চলুন বন্ধুরা, আমাদের খাবার তো নেওয়া হয়ে গেছে, আমরা টেবিলে নিয়ে চলে এসেছি। আজকে 2টো স্পেশাল থালি আছে, আর তার সাথে আছে একটা বিরিয়ানি, মানে আমার ছেলে নিয়েছে আর কি। তো আজকে খাবারগুলো আপনাদের একটু দেখিয়ে দিই, চলুন। তো আজকে লাঞ্চে যা নিয়েছি, এই দুটো হচ্ছে ফিশ থালি, স্পেশাল থালি, আর এটা হচ্ছে বিরিয়ানি, ডিম বিরিয়ানি, আর চিকেন আর ডিম দুটোই আছে। এই হচ্ছে আজকে মেনুতে। তো চলুন আগে খেয়ে দেখে নিই এখানকার খাবারের টেস্টটা কীরকম। এটা প্রথমত শুক্তো, এটা মাছ,
এটা কি বুঝতে পারছি না। আর এগুলো সব ভাজা টাইপের আছে, না খেলে বুঝতে পারছি না। আর এটা ডিম আছে, এটা পুরি আছে, আর এটাও কি ঠিক আমি বুঝতে পারছি না, না খেলে বুঝতে পারবো না। যাই হোক, আজকে ফার্স্ট টাইম খেতে এসছে এখানে। তা এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু। চলুন খাওয়াটা আগে সেরে নিই। খাওয়ার পর কিন্তু নিজের থালা প্লেট ধুয়ে আপনাকে কিন্তু এখানে কাউন্টার আছে, সেখানে জমা দিতে হবে। যেমন আমি দিচ্ছি, দেখুন এখানে তো সেলফ সার্ভিস, নিজে খাবার অর্ডার দেওয়ার পর কাউন্টার থেকে নিজেকে গিয়ে খাবার নিতে হবে। আর তারপর খাওয়ার পর এখানে ওয়েস্টেজ বক্স আছে, সেখানে খাবারটা ফেলে দেওয়ার পর নিজের প্লেট নিজেকে ধুয়ে এই কাউন্টারে দিতে হবে। দেওয়ার পর এরা ওয়াশ করে নেবে। এখানে কিন্তু স্ন্যাক্সগুলো ভাজা হচ্ছে, কিন্তু এখানে কিন্তু ডাইরেক্ট ভেজেই দেওয়া হচ্ছে। তো মিলের ব্যবস্থা যেমন আছে, তবে স্ন্যাক্সের ব্যবস্থাও আছে। খাওয়া দাওয়া করার পর এবার আমরা বেরিয়ে পড়লাম ফোর্ট কোচি সাইট সিন করতে। তার জন্য আমরা হোটেল থেকে কিন্তু অটো ভাড়া করে নিয়েছিলাম, আর একটা অটোতে আমরা 6 জন গেছিলাম, আর এই অটো ভাড়া নিয়েছিল 1000 টাকা। ঘুরতে বেরিয়ে প্রথমেই চলে এলাম কেরালার এই ফ্লোগ্লোরি মিউজিয়ামে। এই মিউজিয়ামটা কিন্তু বেশ বড় এবং পুরোটাই কিন্তু কাঠের তৈরি। আর এটাই হচ্ছে মিউজিয়ামে ঢোকার মেন গেট। আর মিউজিয়ামটা পুরোটাই কিন্তু 3 তলা। আর এই মিউজিয়ামের প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা। খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এখানে নিজেদের মতো কয়েকটা সেলফি তুললাম। এরপরে আমরা রওনা হলাম কেরালার আরও অনেক দ্রষ্টব্য স্থান দেখতে। সামনে যে ব্রিজটি দেখা যাচ্ছে, এটি হারবার ব্রিজ। এটি কোচির একটি ল্যান্ডমার্ক, যেটি এখন কোচির একটি ঐতিহ্যবাহী স্মৃতিস্তম্ভ হিসেবে সংরক্ষিত। এবার চলে এলাম বিষ্ণু মন্দির এবং শিব মন্দির দেখতে, যে দুটো কিন্তু এই সময় বন্ধ ছিল। এবার চলে এলাম কোচির আরও এক দ্রষ্টব্য স্থান জিও টাউন দেখতে। আমরা এখন এসেছি ফোর্ট কোচিতে, আর আমি এখন দাঁড়িয়ে আছি। এই জায়গাটা হচ্ছে জিও টাউন। জিও টাউন চলুন ভেতর দিকে যাওয়া যাক, গিয়ে দেখা যাক। জিও টাউন ফোর্ট কোচি এলাকায় অবস্থিত একটি ঐতিহাসিক জায়গা, যেখানে আগে পর্তুগিজদের বসবাস ছিল। এখানে প্রচুর গার্মেন্টসের দোকান আছে, প্রচুর জামা কাপড়ের দোকান আছে। এখানে সব কথাগুলি ডান্সের মুখোশ করা আছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের জিনিসের দোকান দেখতে পাবেন। যেমন এই কার্পেটটা দেখুন, কি সুন্দর কাজ করা। এর সাথে দেখতে পাবেন জুয়েলারির দোকান, আর তার সাথে দেখতে পাবেন কাশ্মীরি কাজ করা এই সুন্দর কার্পেট, জামা, সমস্ত কিছু। খুব সুন্দর সাজানো গোছানোর দোকানগুলো কিন্তু। আর তার সাথে দেখুন আছে ব্যাগ, শোপিস, বিভিন্ন রকম জিনিস। একসময় এই জিও টাউন ইহুদি সম্প্রদায়ের প্রাণকেন্দ্র ছিল, আর এখানে সরু রাস্তা যা অতীত যুগে স্বাক্ষর বহন করছে। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, একদম ছবির মতো। এখানে আছে পুরনো দিনের বিভিন্ন রকম কয়েনের দোকান। আর তার সাথে পথে যেতে যেতে দেখা হলো 2 বিদেশিনীর সাথে। তা আমরা তো এনাদের সঙ্গে আলাপ করলাম। এর মধ্যে দেখতে পেলাম এই অ্যান্টিকের দোকানটি। ভেতরে ঢুকে দেখলাম প্রচুর অ্যান্টিকের শোপিস আছে এখানে। সামনেই ঢোকার মুখে দেখুন একটি ঘোড়া, তার সাথে ছোট বড় মিলিয়ে প্রচুর অ্যান্টিকের শোপিস আছে এখানে। তো আমরা খুবই অল্প ভিডিও করলাম। আর এখানে দেখুন এটা জিসাস ক্রাইস্টের মূর্তি, খুবই সুন্দর ছিল কিন্তু জিনিসগুলো। আর তার সাথে আরও একটা জিনিস দেখলাম, রাজস্থানের যে আমরা পাথরের ওপর কাজের জিনিসগুলো দেখতে পাই, সেগুলো কিন্তু এখানে দেখতে পেলাম। এরকম বিভিন্ন রকমের দোকান কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে। এই টাউনটা ঘুরে দেখার মাঝে দেখলাম প্রচুর জামা কাপড়ের দোকান আছে। এখানে যেমন জামা কাপড়ের দোকান আছে, তেমনি আছে অর্নামেন্টসের দোকান, বিভিন্ন রকম শোপিসের দোকান, কয়েনের দোকান,
বিভিন্ন রকমের জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর এই ছোট্ট টাউনটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো, একদম ছবির মতো। এখানে দেখুন এই যে মূর্তির দোকানটা, এটা কিন্তু আমরা বাইরে থেকে ভিডিও করলাম, কারণ ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না তাই। আর তার সাথে দেখলাম এখানে স্থানীয় আতর, তা আমিও প্রাইসটা জিজ্ঞেস করলাম, বেশি প্রাইস ছিল না, 100 টাকা করে ছিল। আর তার সাথে আমাকে কিন্তু আতর একটু গায়ে লাগিয়ে দেখিয়েও দিল, গন্ধটা কিন্তু সত্যি দারুণ ছিল। তো এরকম বিভিন্ন ভ্যারাইটিস জিনিস কিন্তু এখানে দেখতে পাবেন। তার সাথে এখানে খাবারের দোকানও আছে, এও একটা শোপিসের দোকান। দেখুন খুবই সুন্দর, ছোট্ট জায়গার ভেতর কিন্তু খুবই সুন্দর জায়গাটা। তো আমরা এভাবেই ঘুরে ঘুরে সমস্ত জিও টাউনটা কিন্তু খুব ভালোভাবে দেখেছিলাম। এখানে দেখুন আগেকার দিনে যে ফোন ব্যবহার হতো সেটা কিন্তু এখানে রাখা আছে। তার সাথে এই দোকানটাতেও কিন্তু প্রচুর শোপিস আছে। টাউনটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর সাজানো গোছানো। তো এই ছোট্ট জায়গার ভেতর এত সুন্দর করে সাজানো গোছানো, এত ভ্যারাইটিস দোকান, সত্যি দেখবার মতো। আমরা তো বেশ অনেকটা সময় কিন্তু এখানে কাটিয়েছিলাম এই সুন্দর জায়গাটা দেখবার জন্যে। জিও টাউন দেখার পর বন্ধুরা আমরা চললাম মাটনচেরি প্যালেস দেখতে। আর 1545 খ্রিস্টাব্দে এই মাটনচেরি প্যালেসটি নির্মিত হয়েছিল, যেটি কিনা পর্তুগিজরা কোচি রাজাকে উপহার হিসেবে দিয়েছিল। তো চলুন মাটনচেরি প্যালেসটি এবার দেখে নেওয়া যায়। আর এটিকে ডাচ প্যালেসও বলা হয়। আর এটি যেটা দেখছেন এটি কিন্তু একটা মন্দির। এবার টিকিট কেটে চলে এলাম এই প্যালেসের ভেতরে। আর এই প্যালেসের ভেতরটি দেখুন সমস্তটা কিন্তু কাঠের, ওপর সিলিংটা দেখুন এটাও কাঠের। আর তার সাথে প্যালেসের সমস্ত দেয়ালি বলুন আর মেঝেই বলুন সমস্তই কিন্তু কাঠের, খুব সুন্দর করে পালিশ করা, কিন্তু দারুণ দেখতে লাগছিল কিন্তু প্যালেসের ভেতরটা। আর এখানে কিন্তু ভিডিও করা একদমই নিষিদ্ধ, তবুও কিন্তু আমি একটু সাহস করে ভিডিও করলাম। এটি হচ্ছে সেই সময় রাজাদের ব্যবহৃত মাথার মুকুট। এছাড়াও এখানে বিভিন্ন রকমের সেই সময়কার রাজাদের ব্যবহৃত দুষ্প্রাপ্য জিনিসও এখানে রাখা আছে। যেমন আছে রাজার একটি ছবি, আর এই হচ্ছে পালকি, যেটা কিনা হাতির দাঁতের তৈরি। কি অপূর্ব দেখতে দেখুন পালকিটা। আর এই হচ্ছে সমস্ত শোট, তরোয়াল, এই সব কিছু কিন্তু সেই সময় রাজারা ব্যবহার করতেন। আমি কিছু স্টিল ছবিও তুললাম, কিছু ভিডিও করলাম। তো এইসব হচ্ছে সেই সময়কার রাজাদের ব্যবহৃত জিনিস। আর এইগুলো, এই যে পোশাকগুলো দেখছেন, এগুলো হচ্ছে রাজবংশীয় মহিলা বা পুরুষদের পোশাক। হচ্ছে সেই সময়ে রাজাদের ব্যবহার করা পালকি, এখনও কি সুন্দরভাবে সুরক্ষিত করা আছে। এবার চলে এলাম কোচির সান্তাক্রুজ ব্যাসিলিকা চার্চ দেখতে। রোমান ক্যাথলিকদের এটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। এটি কেরালায় অবস্থিত একটি প্রাচীন ও বিখ্যাত গির্জা। 1505 সালে কোচিনের রাজার অনুমতি পেয়ে পর্তুগিজরা এই গির্জাটি নির্মাণ করেছিলেন। 1795 সালে ব্রিটিশরা কোচি জয় করার পর গির্জাটি ক্যাথলিকের হাতে চলে আসে। বেশ অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই গির্জাটি। এবার চলে এলাম চার্চের ভেতর। আর চার্চের ভেতর পরিবেশটা কিন্তু খুবই নিস্তব্ধ। একদিকে যিশুর মূর্তি আর একদিকে মাদার মেরির মূর্তি। আর চার্চের ভেতর তো এমনিই পরিবেশটা খুবই শান্ত হয়, কিন্তু এই চার্চের ভেতরটা এতটা ভালো লাগছিল যে এখানে কিন্তু বেশ অনেকটা সময় বসেছিলাম। বাইরে কোলাহল থেকে এই ভেতরে এসে বসতে কিন্তু বেশ ভালো লাগছিল। এবার আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু একটা শুটিং পয়েন্ট, বিভিন্ন সিনেমার শুটিং কিন্তু এখানে হয়। আর এটা কিন্তু আমরা যে অটোটা বুক করে যাচ্ছিলাম সে অটোর ড্রাইভার দাদাই কিন্তু আমাদের দেখালো। দারুণ জায়গাটা কিন্তু দেখবার মতো, জানেন। চলে এসেছি সেন্ট ফ্রান্সিস চার্চে। এই চার্চটি একটি ঐতিহাসিক গুরুত্ব আছে। এটি 1503 সালে নির্মিত হয়েছিল।
ভারতের প্রাচীন ইউরোপীয় চার্চগুলির মধ্যে এটি একটি। চলুন এবার চার্চের ভেতর যাওয়া যাক। আর চার্চের ভেতর পরিবেশটা কিন্তু খুবই শান্ত, খুবই সুন্দর। পর্তুগিজ অভিযাত্রী ভাস্কো দা গামা, যিনি ইউরোপ থেকে ভারতে আসার পথ আবিষ্কার করেন, তিনি তিনবার ভারতে আসেন। আর শেষবার 1524 সালে তিনি যখন ভারতে আসেন, এখানেই তিনি মারা যান। আর তার দেহাবশেষ এখানেই কিন্তু সমাধিস্থ করা হয়। এর 14 বছর পর তার দেহাবশেষ নিয়ে যাওয়া হয় লিসবনে। আর এই হচ্ছে তার সমাধিস্থ করার জায়গা। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ফোর্ট কোচি সি বিচে। আর দূরে দেখুন কি বিপুল জলরাশি। এটা হচ্ছে আরব সাগর। আমার অনেক দিনের স্বপ্ন আজ পূরণ হলো। আর এখানে জলের গর্জনটা দেখুন, কি প্রচণ্ড গর্জন। আর তার সাথে জলেতে দেখুন সূর্যের আভাটা এসে পড়েছে, কি অপূর্ব লাগছে। কি সুন্দর মনোরম পরিবেশ এখানে, দেখবার মতো কিন্তু এই আরব সাগর। এখানে আমরা বেশ অনেকটা সময় কাটালাম। আর এদিকে আমার স্বামীকে দেখুন সাগরের ঢেউর দিকে এগিয়ে যাচ্ছে পা ভেজাবে বলে। এবার নিজেদের মতো বেশ কিছু সেলফি তুললাম। আর এই সাগরের তীরে আজ কিন্তু সময়টা খুব সুন্দর কাটলো। তো বন্ধুরা, আরব সাগর দেখতে এসে আরব সাগরের বিচে বসে আইসক্রিম খাচ্ছি। আর এখানে না এখন সাংঘাতিক টেম্পারেচার, ভীষণ গরম। আর এই বিচের ধারে বসে ঠান্ডা জলে হাওয়া একটা লাগছে গায়ে, জলে একটা, তার সাথে না ওপরে কিন্তু গাছের একটা সুন্দর ছায়া লাগে। আর তার সাথে এই যে সমুদ্রের ঢেউগুলো আসছে, সাগরের ঢেউগুলো আসছে, এত অপূর্ব লাগছে না। এই সব কিছু মিলে না একটা পরিবেশটা তো দারুণ হয়ে গেছে, বুঝলেন। এই অপূর্ব সাগরের ঢেউ দেখতে দেখতে ঠান্ডা ছাওয়ায়, গাছের এই ঠান্ডা ছাওয়ায় বসে বসে আইসক্রিম খেতে কিন্তু দারুণ লাগছে। এবার চলে এলাম বন্ধুরা চাইনিজ ফিশিং নেট দেখতে। কি সুন্দর জালে মাছ উঠছে দেখুন। আর কত মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে এই যে জালে মাছ উঠেছে এটা দেখবার জন্যে। কি সুন্দর উঠে গেল মাছটা দেখুন। মাছ ধরার পদ্ধতিটা কিন্তু খুব সুন্দর। আর দেখুন সবাই ছুটে ছুটে যাচ্ছে এই মাছ ধরা দেখার জন্যে। আর এদিকে দেখুন দূরে একটা জাহাজ দেখা যাচ্ছে। পরন্ত বিকেলে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল। আর এখানে পরপর কিন্তু অনেকগুলো ফিশিং নেট একসঙ্গে লাগানো ছিল। আর দূরে আরও একটা জাহাজ যাচ্ছে। আর এই জাহাজগুলো সব কিন্তু পোর্টে যাচ্ছে। দূরে দেখছেন দুটো সাদা ভেসেল। এই ভেসেলগুলোতে কিন্তু মানুষ এবং গাড়ি দুই পারাপার করা হয়। আর আজকে সূর্যাস্ত এখানেই দেখলাম। এর সাথেই কোচি ভ্রমণ শেষ করে আমরা ফিরে চললাম হোটেলে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের হোটেল। এবারে উপরে গিয়ে দেখাবো আমাদের রুমটা। আর এটা রিসেপশন জায়গা। উপরে গিয়ে রুমটা দেখাই। এই হচ্ছে আমাদের রুম। মানে সব চেঞ্জ হয়েছে, এলোমেলো হয়ে গেছে একদম। এই হচ্ছে রুম, এই হচ্ছে বেড। আর এখানে টয়লেট আছে, ওয়েস্টার্ন টয়লেট। তো চলুন সারাদিন সাইট সিন করে ট্রেন থেকে নেমে আজকে সাইট সিন হয়েছে, তা খুব টায়ার্ড হয়ে গেছে। তো আজকে রাখছি।